আজ অনেক দিন পর তাড়াতাড়ি রাতে খেয়ে শুয়ে পড়লাম। সত্যি কথা বলতে কি, সারাদিনে অফিসের চাপে দেরি করে বাড়ি ফিরে খেয়ে দেয়ে শুতে না শুতেই আবার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চান করে নাকে মুখে কিছু গুঁজে ট্রেনে বাসে ঝুলতে ঝুলতে অফিস যাওয়া। ঘুমানোরও ঠিকঠাক সময় পাওয়া যায় না। এদিকে আমাদের ফ্যামিলি ডক্টর বিভূতি মজুমদার আমাকে পই পই করে বলে, এত স্ট্রেস নিস না ভাই। দেখ, আমি যেমন একজন ডাক্তার, ঠিক তেমনি তো স্কুল লাইফের বন্ধু। হুম তাই একজন ডাক্তার হিসেবে নয়, বন্ধু হিসেবে তোকে বলছি, এত প্রেশার নিস না সব সময়। একটু পারলে ঘুমো, কম করে 8 ঘন্টা। কথাটা মনে পড়ে গিয়ে হাসি পেল। 8 ঘন্টা ঘুম, তাও আবার আমাদের মতো কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করা মানুষদের, যাদের উঠতে বসতে বসেদের কাছে খিস্তি খেতে হয়, যাদের মাথায় সব সময় ঘোরে কাজের প্রেশার। সত্যি বিভূতিটা পারেও বটে। এইসব ইয়ার্কিগুলো কি না মারলেই নয়। যাকে আজ শনিবার, এখন রাত 10:30, কাল রোববার, ছুটির দিন, তাই ঘুমটা জমে হবে আর কি। না, আর দেরি করা যাবে না। এই হচ্ছে সুবর্ণ সুযোগ। মা বাবা বোন এরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। এইবার শুধু ঘুমোতে হবে। বেশ কিছুক্ষণ ঘুমানোর পর আমার শরীরটা যেন তীব্র একটা শীত অনুভব করতে লাগলো। ওরে বাবা, হঠাৎ এত শীত করছে কেন? এখন তো শীতকাল কিংবা বর্ষাকাল নয়। তীব্র গরমের সময় যেখানে ঘেমে চান করে যাওয়ার কথা, সেখানে এরকম ঠান্ডা লাগার কারণ কি? তাহলে কি জ্বর এলো? কিন্তু হঠাৎ করে জ্বর আসারও তো কোনো কারণ নেই। না, আর পারা যাচ্ছে না। এবার মনে হচ্ছে যেন ঠান্ডায় জমে যাব। চোখটা এবার খুলতেই হবে। এইভাবে কাঁপতে কাঁপতে ঘুমানো যাবে না। কিন্তু চোখটা খুলে আমি অবাক হয়ে গেলাম। শুধু অবাক বললে কম বলা হবে, রীতিমতো চমকে গেলাম। এ কি, এটা এটা আমি কোথায়? এ তো দেখছি আমি ভেসে বেড়াচ্ছি। চারিদিকে নক্ষত্রদের উজ্জ্বল আলো। এ আমি কোথায়? ঠিক এরকম সময় পিছন থেকে কে যেন একজন ডাকলো, কিরে সন্দীপ, তুই এখানে? গলাটা কেমন যেন চেনা চেনা লাগলো। এই গলাটা তো বহুবার শুনেছি। এই গলাটা তো বিমলের। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। এটা তো বিমলেরই গলা। কিন্তু বিমল তো বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে প্রায় 3 বছর হতে চলল। তাহলে তার গলা কি করে হতে পারে? ভাবনাটা ভাবনাতেই রয়ে গেল। আমার সামনে এখন যে ভেসে ভেসে বেড়াচ্ছে, সে আর কেউ নয়, আমার ছোটবেলার বন্ধু বিমল, যে আর বেঁচে নেই। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি কি করে? তবে কি আমিও মারা গেছি? কি
ঠিক বুঝেছিস সন্দীপ, তুই আর বেঁচে নেই। তুইও আমার মতো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে এসেছিস অনেক দূরে, এই তারাদের দেশে। এই কি যাতা বকছিস? হ্যাঁ, আমি হঠাৎ করে মরতে যাব কেন? হ্যাঁ, আমি তো দিব্যি সুস্থ আছি। দেখ বিমল, আমার সাথে একদম মজা করবি না বলে দিচ্ছি। মজা করছি না ভাই, এটাই সত্যি কথা। তুই মরে গেছিস, মরে গেছিস, মরে গেছিস। না না, আমি আমি মরতে পারি না, কোনো কারণ ছাড়াই এভাবে। না, আর এখানে দাঁড়ানো যাবে না। অবশ্যই আমি তো দাঁড়িয়ে নেই, আমি তো ভেসে আছি আকাশের মাঝে তারাদের সাথে। এটা আমার সাথে কি হচ্ছে? দাদু ভাই, এখানে কি করছো? ঠাম্মি, তুমি? হ্যাঁ দাদু ভাই, কত বছর পর তোকে দেখতে পেলাম রে বাছা। প্রাণটা যেন জুড়িয়ে গেল। আয় বাছা, কাছে আয়, কাছে আয়, তোকে একটু জড়িয়ে ধরি। না, এ হতে পারে না, এ হতে পারে না। তুমি তো মরে গেছো। তাহলে কেন রে, মরে গেলে বুঝি নিজের নাতিকে জড়িয়ে ধরা যায় না? আয় বলছি, আমার কাছে আয়। না না না, কিছুতেই না। আমার আমার কাছ থেকে চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। আমার কাছে এসো না, এসো না তুমি। চলে যাও, চলে যাও তুমি, চলে যাও প্লিজ, চলে যাও এখান থেকে, চলে যাও। সন্দীপ, সন্দীপ, কে? আমাকে চিনতে পারছো না সন্দীপ? না, চিনতে পারছি না, চিনতে পারছি না। কিন্তু গলাটা কেমন যেন খুব চেনা চেনা লাগছে, আর তার সাথে গায়ের গন্ধটাও যেন খুব চেনা চেনা, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। কে আপনি? আমার নাম জানলেন কি করে? আমি যে তোমার সবকিছুই জানি সন্দীপ, সব কিছু। বন্ধ করুন, বন্ধ করুন আপনার এই ভয়ানক হাসি। সে কি সন্দীপ, একদিন তো তুমি আমার এই হাসির প্রেমে পড়েছিলে, আর আজ কিনা আমার এই হাসিটা তোমার কাছে ভয়ানক শোনাচ্ছে। কি হলো বলো? কে তুমি? তুমি আমার সামনে আসছো না কেন? সামনে এসো, দেখা দাও আমাকে। ভালো করে ভেবে বলো সন্দীপ, আমার এই হাসির মতো আমার এই চেহারাটাকে দেখে ভয় পাবে না তো? তাহলে দেখো। তপতি, তুমি? চিনতে পেরেছ তাহলে? আমি তো ভাবলাম আমার এই পুড়ে যাওয়া বিভৎস মুখটা দেখে তুমি আমায় চিনতে পারবে না, কিন্তু তুমি তো দেখছি আমাকে ঠিক চিনতে পেরেছ। তুমি এখানে কি করছো? তোমার এই রকম অবস্থা হলো কি করে? যদি বলি আমার এই অবস্থার জন্য তুমি দায়ী? আমি? এসব কি যাতা বলছো? যাতা বলছি? আমি যাতা বলছি? তোমার মনে আছে সন্দীপ, তোমাকে বারবার আমি বলেছিলাম যে আমাকে বিয়ে করার জন্য।
কেননা আমার বাড়ি থেকে আমার বিয়ের চাপ দিচ্ছিল। কিন্তু তুমি শুধু একটাই কথা বলে গেছো, তোমার আমাকে বিয়ে করতে সময় লাগবে। আর এদিকে আমার মামা মামি জোর করে আমার বিয়ে দিচ্ছিল এমন একটা দুশ্চরিত্র ছেলের সাথে, যে এর আগে অনেক মেয়ে সর্বনাশ করেছে। আমি মামা মামিকে অনেক করে বোঝালাম যে আমি সন্দীপকে ভালোবাসি, আমি সন্দীপকে ছাড়া বাঁচবো না, কিন্তু ওরা কোনো কথাই শুনলো না। আমাকে মারধর করতে শুরু করলো। শুরু হলো আমার উপর অকথ্য অত্যাচার। আমি যাতে তোমার সাথে কন্ট্যাক্ট করতে না পারি সেজন্য আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিল, আমাকে ঘরের মধ্যে তালা দিয়ে আটকে রাখলো। ওরা ভাবলো যে জোর করে আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে। ওরা জানতো না যে জোর করে শরীরকে আটকে রাখা যায়, কিন্তু আত্মাকে নয়। তাই গায়ে কেরোসিন ঢেলে নিজেকে। তুমি সুইসাইড করেছিলে তপতি? ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না। তুমি জানো সুইসাইড করা মহা পাপ। তাছাড়া তুমি তো জানতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার সাথে অনেকদিন কথা হচ্ছে না দেখে আমি তোমার বাড়ি গেছিলাম। গিয়ে জানতে পারলাম যে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তুমি মারা গেছো। ওরা অ্যাক্সিডেন্টের নাটকটা রটিয়েছিল এই কারণে যাতে পুলিশ ওদেরকে অ্যারেস্ট না করে। পুলিশ যদি জানতে পারত যে আমার এই সুইসাইড করার জন্য মামা মামি দায়ী, তাহলে পুলিশ ওদেরকে শাস্তি দেবে। সেই কারণেই ওরা অ্যাক্সিডেন্টের গল্পটা চারিদিকে রটিয়ে দিল। কিন্তু আমি ওদের বাঁচতে দিইনি। ওদেরকেও আমি এক অমাবস্যার রাতে গলা টিপে খুন করেছি। শুধু একটাই কাজ বাকি ছিল, আর সেটা হলো তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার কাজ। আজ সেই সুযোগটা এসে গেছে। এসো সন্দীপ, আমার কাছে এসো। চলো আমার সাথে আমার দুনিয়ায়। বেঁচে থাকতে আমাদের মিলন হয়নি তো কি হয়েছে, মরে কি হবে আমাদের মিলন? এসো এসো সন্দীপ, কাছে এসো। না তপতি, না, এটা হয় না। তোমার সাথে আমার মিলন এই জন্মে আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ তুমি মরে গেছো। ও, মরে গেছি বলে বুঝি আমার প্রতি তোমার সব ভালোবাসা মরে গেছে? কে বলেছে তোমায় যে তোমার প্রতি আমার ভালোবাসা সব মরে গেছে? তপতি, একটা কথা জেনে রেখো, মানুষ মরে ঠিকই, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। স্মৃতিরা জীবন্ত থাকে সারাটা জীবন। কোনো মৃত্যুই তাকে কারোর মন থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে না। তোমার আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে পরের জন্মে নিশ্চয়ই আমাদের অপূর্ণ ভালোবাসা পূর্ণতা পাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। ভালো থেকো তপতি, শান্তিতে থেকো। ধীরে ধীরে তপতির অগ্নিদগ্ধ শরীরটা মিলিয়ে যেতে থাকলো রাতের অন্ধকারময় আকাশে। এদিকে ঠাকুমা আর বিমলকেও দেখা যাচ্ছে না। নিশ্চয়ই ওরাও মিলিয়ে গেছে তারাদের দেশে। কিন্তু একটা কথা মাথায় কিছুতেই ঢুকছে না, হঠাৎ আমি এদেরকে কেন দেখতে পাচ্ছি? আমি কি তাহলে মরে গেছি? কিন্তু আমি মরে গেলে বাড়ির লোকেদের কি হবে? আমার মা, বাবা আর বোন, কি হবে ওদের? না 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 না, আমার তো অনেক অনেক দায়িত্ব রয়েছে আমার সংসারের প্রতি। আমি মরলে তো চলবে না। তাহলে কি হবে? হে হে ভগবান, ভগবান আমাকে রক্ষা করো, ফিরিয়ে দাও আমার জীবন।
আমাকে এখন মেরো না। আমি মরে গেলে আমার মা বাবাকে কে দেখবে? আমার বোনের বিয়ে কে দেবে? কি হবে ওদের? এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি আকাশটা যেন অন্ধকার থেকে আলোয় রূপান্তরিত হচ্ছে ধীরে ধীরে। এবার যেন মনে হচ্ছে আমি আস্তে আস্তে আলোর পথের দিকে এগিয়ে যাচ্ছি। এভাবে এগোতে এগোতে হঠাৎ হঠাৎ মনে হতে থাকলো কেউ যেন আমাকে জোরে জোরে ধাক্কা দিচ্ছে আর বলছে, সন্দীপ, এই সন্দীপ, সন্দীপ, সন্দীপ রে, বাবা, বাবা, আমার চোখ খুলছো না। কি কি হয়েছে তোর? এ বাবু, কি হয়েছে রে তোর? এসব কি আবল তাবল বকছিস? মা, বাবা, দেখা তো চোখ খুলেছে। চোখ খুলতেই দেখলাম আমায় ঘিরে বসে আছে আমার মা, বাবা, বোন, বিভূতি আর আমাদের বাড়ির ভৃত্য মদন। আমি জড়ানো গলায় বললাম, আমি কোথায়? তুই তোর বাড়ির বিছানায়। কিরে, আমাকে চিনতে পারছিস তো নাকি গজনীর আমির খানের মতো শর্ট টার্ম মেমোরি লস হয়েছে তোর? হ্যাঁ, তুই এখানে? আমার প্রশ্ন শেষ হতে না হতেই মদন বলল, আমি ডাক্তারবাবুকে খবর দিয়েছি। এ, তুমি কিরকম করে যেন একটা কাঁপছিলে আর ভুলভাল বকছিলে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই দেরি না করে ডাক্তারবাবুকে ডেকে এনেছি। হ্যাঁ রে, তোর কি হয়েছিল? তুই ঘুমের ঘোরে কি সব যাতা বকছিলি বাবা? আরে কাকিমা, একদম টেনশন করবেন না, কিচ্ছু হয়নি। আসলে ও ঘুমের মধ্যে হয়তো স্বপ্ন দেখছিল। সে কি? কার স্বপ্ন দেখছিল? হ্যাঁ, নিশ্চয়ই কোনো মেয়ের। শুনছিলেন না, ও ঘুমের মধ্যে তপতি বলে একটা মেয়ের নাম নিচ্ছিল। কে দাদা এই তপতি? কিরে, চুপ করে আছিস কেন? হ্যাঁ, বল, কে এই তপতি যার নাম ঘুমের মধ্যে নিচ্ছিলিস তুই? কি বলি এদের? আসলে তপতির ব্যাপারটা এরা কেউই জানে না। সত্যি কথা বলতে কি, বলার আর সময় পেয়ে ওঠেনি। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতে পারিনি। ডাক্তারবাবু, বলছিলাম কি, এই এই তপতি বলে মেম সাহেবের ভূত কি আবার দাদাবাবুর স্বপ্নে আসবে? হ্যাঁ, ভূত? হ্যাঁ, ভূতই তো। মদন ঠিকই বলেছে। তপতি তো আর জীবিত নেই, সে তো মরে কবেই ভূত হয়ে গেছে। হুম, আসতেই পারে। তাহলে কি হবে ডাক্তারবাবু? কি আর হবে, তোমার দাদাবাবুর একটা বিয়ে দিতে হবে। একবার বিয়ে হয়ে গেলে স্বপ্ন তখন বউ ছাড়া আর কাউকে দেখবে না। কি সন্দীপ, ঠিক বললাম তো? হ্যাঁ। বিভূতি আমাকে নিয়ে মজা করলেও প্রশ্নটা কিন্তু আমার মনে থেকেই গেল। কাল রাতে আমার সাথে যা যা হলো সে সব কিছু স্বপ্ন নাকি সত্যি? তোমাদের এই অডিও স্টোরিটা ঠিক কেমন লাগলো সেটা অবশ্যই ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর যারা যারা
এরকম অনেক নতুন নতুন অডিও স্টোরি শুনতে চাও, তারা অবশ্যই মহাদীপ্ত সিনেমা হাউস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। কেননা এই চ্যানেলে বিভিন্ন ধরনের মিউজিক অ্যালবাম, শর্ট ফিল্ম, ফুল ফিল্ম, নাটক, অ্যানিমেশন ভিডিও এবং তারই সাথে নতুন নতুন অডিও স্টোরিও তোমরা শুনতে পাবে। তাই দেরি না করে চটপট সাবস্ক্রাইব করে দাও।